গত 14 বছর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। স্বাধীনতার পর এই প্রথম গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন হলো। এই বিষয়টা নিয়ে আপনার এটা চমৎকার সিদ্ধান্ত। আসলে এটা একেবারেই জনগণের দাবি এবং সরকার একটা দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে তারা এর জন্য ধন্যবাদ পাবেন, কারণ গুম খুনের বিষয়টা এত বেশি পীড়াদায়ক ছিল এই জাতির ঘাড়ে যে এ থেকে মুক্তি পাওয়া উচিত, কোনো না কোনো মুক্তি পেতেই হবে। আরেকটি বিষয় হলো সেটি হলো এর সাথে কারা জড়িত তাদের শাস্তি হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এবং এই অপরাধ মাত্রা ছাড়া একটি অপরাধ। দুটো প্রমাণ তো আমরা পেয়েছি যে দীর্ঘ 8 বছর মস্তভাবে বলেন আয়না ঘরের থেকে দুটো লোক বেরিয়ে আসলো। আপনি শুনলে অবাক হবেন। এই পেশাগত কারণে আমরা নানান ধরনের খোঁজ রাখার চেষ্টা করি। এই দুটো লোকের ব্যাপারে আমার একটা সোর্স ছিল যে আমি খবর পেতাম, কিন্তু লাস্ট 3 ইয়ার্স মানে 5 ইয়ার্স পর্যন্ত আমি খবরটা পেয়েছি যে তারা অ্যালাইভ, জীবিত আছেন, কিন্তু লাস্ট 3 ইয়ার্স কিন্তু আমরা জানি না। আমি এদের খোঁজটা পাওয়ার কারণে এদের কেউ ঘনিষ্ঠজনেরা আমাকে জিজ্ঞেস করতেন যে আপনি এখনো খোঁজ জানেন কিনা। আমি কিন্তু বলতে বাধ্য হয়েছি যে এখন আমি খোঁজটা জানি না। এর মানে এরা অনেকে আশাহত হয়ে গেছিল। আপনি বলছিলেন যে আয়না ঘরের যে দুজন লোক সম্প্রতি বেরিয়ে এলো তাদের সম্পর্কে আপনি 5 বছর খোঁজ পেয়েছেন, কিন্তু আপনি কি সেভাবে প্রতিবাদ জানাতে পেরেছেন বা আয়না ঘর নিয়ে খুব বেশি সোচ্চার হতে পেরেছেন? এখন যেটা হলো, আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি শুরুতে এই প্রশ্নটা করেছিলেন যে কেন প্রতিবাদ জানানোর পরিবেশ ছিল কিনা। আমি একটা মিডিয়া হাউস চালাতাম, বলা হতো যে এই নিউজটা আপনাকে ফেলে দিতে হবে, এলাকাটা ফেলে দিতে হবে, না ফেলে দিলে কি হবে, জাস্ট ধরে নিয়ে যাবে। এবং আমাদের অনেক সাংবাদিককে ধরে নিয়ে গিয়েছে এবং আপনি চেনেন আপনার ঘনিষ্ঠ জন এমন লোকও কিন্তু ধরে নিয়ে গেছে। আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। কাজেই আমাদের তো একটা ভীতি কাজ করেছে। এটা হলো ভীতি, ভয় দেখানোর একটা কাজ, আর হলো নীতিগত একটা অবস্থান। দুটো কিন্তু দুই বিষয়। ভয় পেলে আপনি চুপ থাকতে পারেন, কিন্তু নীতিগত অবস্থা থেকে তার পক্ষে যাওয়াটা ভয়ানক অপরাধ। ভয়ানক অপরাধ। আপনি আয়নাগরের বিরুদ্ধে বলতে পারতেছেন না, কিন্তু এর পক্ষে বলেন কেন? কিন্তু পক্ষে বলে লোক দাঁড়িয়ে গিয়েছিল, মিডিয়ার অনেক লোক দাঁড়িয়ে গিয়েছিল, ইতিমধ্যে আমরা টের পাচ্ছি যে কারা দাঁড়িয়েছিল। এবং এই আয়নাগরের প্রকাশ যখন একটি বিদেশি মিডিয়া ব্যাপকভাবে প্রচার করলো এবং সেটার ব্যাপারে বিভিন্ন টেলিভিশনের টক শো হয়েছে, যেটি সঠিক নয়। আসলে বিষয় হয়েছে সেটি হলো, আপনি এর আগে একটু কথা প্রসঙ্গে বলতেছিলেন যখন আমরা বিরত ছিলাম যে আসলে মিডিয়া কেন পারেনি বা মিডিয়ার ভূমিকাটা। এই প্রসঙ্গ বলে আয়নাগরের প্রসঙ্গ চলে আসবে। আমি আয়নাগর নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হলো এবং ব্যাপকভাবে নিউজ হলো এটা নিয়ে। সেই নিউজ মানে আমরা বলি স্কোপ নিউজের মতো, যেটা সাংবাদিকতার ভাষায় বলে, তারাই একমাত্র প্রকাশ করেছে। কিন্তু দেখেন, এই নিউজটা সত্য কি মিথ্যা সেই যাচাই করতে যাওয়া হয়নি। বলা হয়েছে সরাসরি এই নিউজটা বানোয়াট, একটা ফিকশন, সিনেমার মতো করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলা হলো। এবং দুঃখজনক হলো আমাদের সে মিডিয়া এই কথাটা, বয়ানটা তারা প্রচার করলো, তারা একটা নতুন নেগেটিভ তৈরি করলো। সেই নেগেটিভের লক্ষ্য কি? লক্ষ্য হলো সরকারকে সেভ করা। প্রশ্নটা হলো, আমাদের এই মিডিয়াটি নিয়ে এবার আন্দোলনের সময় এই মিডিয়া নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। ছাত্র এবং জনতা মনে করেছে মিডিয়া তাদের শত্রু। পৃথিবীতে এমন নজির নেই। বাস্তবে শুরুতে একটা বলছিলেন না, প্রধান বিচারপতি পালিয়ে যান, যেমন নজির নেই। শাসক পালিয়ে যেমন নজির আছে, কিন্তু মিডিয়ার লোকজন পালিয়ে থাকে জনগণের ভয়ে, এটা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে নজিরবিহীন। পৃথিবীতে কোথাও এরকম ঘটনা ঘটে না। কেন? সমস্যা হলো, মালিক যারা ছিলেন তারা সবাই ব্যবসায়ী। তাদের ব্যবসাকে রক্ষার জন্য মিডিয়াটা উইপেন হিসেবে ব্যবহার করা বাংলাদেশে, এবং এই মিডিয়ার মাধ্যমে সরকারের গুণগাও এবং সরকারকে প্রোটেকশন দেওয়া ছিল তাদের মূল কাজ। কিন্তু আপনি বলছিলেন মিডিয়া একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছে, মিডিয়া তৈরি করতে চেয়েছে নাকি মিডিয়াকে করতে হয়েছে? না, এইখানে বিষয় যেটা হলো, এখানে তো আমার একটু দ্বিমত আছে। অনেকে বলতে পারে যে এরা বাধ্য হয়েছিল ন্যারেটিভ তৈরি করতে। না, আপনি সরাসরি একটা কথা বলি, আপনি সত্যটা প্রকাশ করতে পারছেন না, ঠিক আছে, চাপে পড়ে বা ভয়ে বা আয়নাগরের ভয়ে, কিন্তু আপনি মিথ্যাটা কেন প্রকাশ করবেন এবং সেটার পক্ষে আপনি কেন নামবেন? যেটা আমাদের অনেক মিডিয়া নেমেছে, যার কারণে আজকে অনেক সাংবাদিক অ্যারেস্ট হয়েছেন, অসংখ্য সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছেন। সাংবাদিকরা পালিয়ে বেড়াবে কেন? কী এমন করেছে এই দেশ, জাতি এবং জনগণের বিরুদ্ধে যে তাদের কাছে পালিয়ে বেড়াতে হয়? এর মানে এই ধরনের সাংবাদিকরা কি ছিল?
টোটালটাই মিথ্যার উপর ছিল এবং জেনে বুঝে ছিল। তারাই কি আসলে সরকারের নেক্সাসের মধ্যে ছিল? না, পুরোপুরি নেক্সাস, একদম পুরোপুরি নেক্সাস, বাইরে না। এবং তারা এখান থেকে কোটি কোটি টাকা কামিয়েছে। এবং এই ধরনের সাংবাদিকরা জীবনযাপন দেখেন, বাইরেদের বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি তো কোনো প্রশ্নই না। যে সাংবাদিকদের কথা আপনি বলছিলেন তাদের দায় কি আসলে প্রতিষ্ঠানের উপর কোনোভাবে বর্তায়? অবশ্যই অবশ্যই বদলায়, বদলায়। কারণ হলো আপনাকে বলি, আমি মিথ্যাটা প্রকাশ করবো না, এই কথাটা তো বলতে পারি মালিকদের, এবার মিথ্যাটা প্রকাশ করতে পারবো না। সত্য প্রকাশ করতে যেরকম পারবো না, মিথ্যা আমি বলতে পারবো না। কিন্তু কি হয়েছে, তারা এই মিথ্যার ধারক বাহক সেজেছেন। কিন্তু আপনি তো বলছিলেন যে তারা সুবিধাভোগী। সুবিধাভোগী, আপনি একটা শব্দ বলেছেন, তারা নেক্সাসের অংশ। এরাও কিন্তু অলিগরি, কোনো বিজনেসের ব্যাপারে বলা হয় না যে এরা যেরকম সুযোগ সন্ধানী বা সুযোগ প্রাপ্ত, এরাও একই রকম সুযোগ প্রাপ্ত। তাদের জীবনযাপন, তাদের বিলাসবহুল জীবনযাপন, এটা সাংবাদিকের পক্ষে সম্ভব না আমাদের দেশে। এবং আপনাকে একটা কথা বলে রাখি, আমাদের দেশে এই গত 15 বছরে কিছু সংখ্যক সাংবাদিক যে ধরনের বিলাসবহুল জীবনযাপন করেছেন, পৃথিবীর কোথাও কোনো সাংবাদিক এর ধারের কাছে নেই।